সংবিধান, মহান সংবিধান, মহান সংবিধান। সংবিধান সম্পর্কে আলোচনা শুরু করি। হ্যাঁ, প্রথম পয়েন্ট দিয়ে লেখেন, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। সর্বোচ্চ এবং মৌলিক আইন। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। অন্য কোনো আইন এর সাথে বলতে সংবিধানের সাথে এর সাথে অসামঞ্জস্য হলে যতটুকু অসামঞ্জস্য ততটুকু ওই আইন থেকে বাতিল হবে। ওই আইন থেকে বাতিল হবে। লেখা হলে ওকে অথবা ডান কিছু একটা লিখবেন। এই কথাটা আমার সংবিধানের 7-এর 2 নম্বর অনুচ্ছেদে আছে। ওকে, এরপরে একটা সংজ্ঞা মুখস্থ করবেন, এটা পরীক্ষায় আসে। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে বলেন তো? এরিস্টটল। হ্যাঁ, এরিস্টটলের মতে সংবিধান রাষ্ট্রের এমন জীবন বিধান যা রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। এটা হুবহু দিয়ে এরপরে বলে সংজ্ঞাটি কে দিয়েছেন। হ্যাঁ, সংবিধান রাষ্ট্রের এমন জীবন বিধান যা রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। এরপর আসেন সংবিধানের শ্রেণী বিভাগ। সংবিধানের শ্রেণী বিভাগ কি কি? প্রথমত লক্ষ্য করেন, শ্রেণী আছে। কি কি শ্রেণী? শ্রেণীটা হচ্ছে একটা লিপিবদ্ধের দিক, আর একটা হচ্ছে সংশোধনের দিক। সংশোধনের ভিত্তিতে আর কি, সংবিধানের দিক থেকে আমি সোজা বাংলাই বললাম। হ্যাঁ, একটা লিপিবদ্ধের দিক থেকে আর একটা সংশোধনের দিক থেকে। এই লিপিবদ্ধের দিক থেকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। লিপিবদ্ধের দিক থেকে 2 প্রকার। একটা হচ্ছে লিখিত, একটা কি লিখিত সংবিধান, আর একটা অলিখিত সংবিধান। ওকে, একটা কি লিখিত সংবিধান আর একটা অলিখিত সংবিধান। আচ্ছা, এবার আসেন সংশোধনের দিক থেকে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সুপরিবর্তনীয়,
সুপরিবর্তনীয়, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয়, একটা সুপরিবর্তনীয় আর একটা দুষ্পরিবর্তনীয়। ওকে, এখন আমাদের বাংলাদেশের সংবিধানটা কোন ধরনের সংবিধান, এটা পরীক্ষায় আসে। পরের পয়েন্ট দিয়ে লেখেন, বাংলাদেশের সংবিধান সংবিধান লিপিবদ্ধের ভিত্তিতে হচ্ছে লিখিত এবং সংশোধনের দিক থেকে দুষ্পরিবর্তনীয়। আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, তার মানে আমাদের সংবিধান পরিবর্তন করতে হলে 2/3 সংসদ সদস্যদের ভোট লাগে। কত ভোট? 2/3। এখন অলিখিত সংবিধানও যদি পরিবর্তন করতে হলে 2/3 লাগে, তাহলে সেটাও কি হবে? দুষ্পরিবর্তনীয়। এই লিখিত অলিখিতর সাথে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় এই সংবিধানের কোনো সম্পর্ক নেই। এবার আসেন সংবিধানের ভাগ। আমাদের সংবিধানে ভাগ আছে 11টি। কয়টি? 11টি। এগুলো আপনারা পড়ছেন না বলেন তো? প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র। এটা 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদ। এরপরে দ্বিতীয় ভাগটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মূলনীতি এটা 8 থেকে 25। তৃতীয় ভাগটা হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার হচ্ছে 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ। চতুর্থ ভাগটা হচ্ছে নির্বাহী বিভাগ। অবলিক দিয়ে লিখবেন শাসন বিভাগ। শাসন বিভাগ 48 থেকে কত? 64 নম্বর অনুচ্ছেদ। এরপরে পঞ্চম ভাগ হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগটা হচ্ছে 65 থেকে 93 নম্বর অনুচ্ছেদ। ষষ্ঠ ভাগ হচ্ছে বিচার বিভাগ। 94 থেকে 117। সপ্তম
সপ্তম ভাগটা হচ্ছে, সপ্তম ভাগে হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন 118 থেকে 126, 27 লিখছি, সরি, 126। এরপরে অষ্টম, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক, নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হচ্ছে 127 থেকে 132 পর্যন্ত। এরপরে নবম, নবম ভাগ, নবম ভাগটা হচ্ছে কর্ম কমিশন। কর্ম কমিশন, এটা হচ্ছে 133 থেকে 141 পর্যন্ত। বুঝলাম না আমি এমন করি কেন? হ্যাঁ, আমার মনোযোগ কই? আসলে আমার মন যেন কোথায় চলে গেছে। 141, থ্যাংক ইউ। এরপরে আসেন দশম ভাগ। দশম ভাগ হচ্ছে সংবিধান সংশোধনী। আমি এক পেজি লেখার চেষ্টা করতেছি। সংবিধান সংশোধনী, সংশোধনী একটাই অনুচ্ছেদ, সেটা হচ্ছে 100, দেখছেন আবার 142, 142 নম্বর অনুচ্ছেদ, 142 নম্বর অনুচ্ছেদ। আর একটা হচ্ছে একাদশ ভাগ। একাদশ ভাগ, একাদশ ভাগে কি আছে? বিবিধ, বিবিধ হচ্ছে 143 থেকে 153, 143 থেকে 153। দয়া করে এতক্ষণ যে যেমনে লিখছেন লিখছেন, কোনো সমস্যা নাই। এখন একেবারে সিরিয়াসলি মনোযোগ দেন, আমার কথার উপরে মনোযোগ দেবেন। হ্যাঁ, 10 থেকে 10 মিনিট মনোযোগ দেন। দেখেন, আগে প্রথমত আমরা একটু পড়ে নিই। হ্যাঁ, স্বাভাবিকভাবে রিডিং পড়ি। হ্যাঁ, বলেন প্রথম ভাগে কি আছে? অনুচ্ছেদ কত? 1 থেকে 7। এরপরে বলেন দ্বিতীয় ভাগ 8 থেকে 25, তৃতীয় ভাগ 26 থেকে 47, চতুর্থ ভাগ 48 থেকে 64, পঞ্চম ভাগ 65 থেকে 93, বলে যান। ষষ্ঠ ভাগ বিচার বিভাগ, সপ্তম ভাগ 118 থেকে 126, অষ্টম ভাগ, নবম ভাগ 141, দশম ভাগ 142, একাদশ ভাগ 43 থেকে হয়েছে না? মুখস্থ হয়েছে না? হ্যাঁ, অনুচ্ছেদ 153 হয়েছে না মুখস্থ? জীবনেও হয় ও আন্দাজে, আন্দাজে। আমি মাত্র খালি একটু রিডিং পড়াইলাম, আপনি মিথ্যে কথা বললেন কেন? আপনার হয়েছে? হয় নাই? মিথ্যে কথা বললেন কেন? বাদ দেন, মনে যদি না থাকে। আপনার আগের ক্লাসগুলো কই পাবো আমি জানি না, তো এই পেজেই পাবেন অথবা পেইড বেসে পাবেন। ওকে, এই পেজে আগে যে ক্লাসগুলো নিয়েছি ওগুলো পাবেন, অথবা ইয়াতে পাবেন, পেইড বেসে পাবেন। আপনার মনে মুখস্থ তো হয় নাই, দরকারই নেই। আচ্ছা বলেন তো, চতুর্থ ভাগে কি আছে? নির্বাহী বা শাসন বিভাগ। এখান থেকে একটা প্রশ্ন করি, পারলে উত্তর দেন। নির্বাহী বিভাগের অপর নাম কি? কথা বুঝি না, মানে এটাই একটা প্রশ্ন। নির্বাহী বিভাগের অপর নাম কি? শাসন বিভাগ। এটা পরীক্ষায় আসে। চতুর্থ ভাগ। পঞ্চম ভাগে কি আছে? আইন বিভাগ। ষষ্ঠ ভাগে কি আছে? তাহলে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটা নাম আপনি শুনছেন তো জীবনে? শুনছেন না?
প্রথমটা কি, দ্বিতীয়টা কি, তৃতীয়টা কি? আবার বলেন। নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এবার বলেন চতুর্থ ভাগে কি? নির্বাহী বিভাগ। পঞ্চম ভাগে কি? ষষ্ঠ ভাগে কি? ক্লিয়ার? এই তিনটা হয়েছে, মন থাকবে। এই তিনটা হচ্ছে আমাদের সরকারের তিনটা অঙ্গ। সরকারের তিনটা অঙ্গ। আমরা সরকার বলতে বুঝি শেখ হাসিনা, আমরা সরকার বলতে বুঝি খালেদা জিয়া, আমরা সরকার বলতে বুঝি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা সরকার বলতে বুঝি ফখরুদ্দিন আহমেদ, তাই না? সরকার বলতে বুঝি এসব। নো, সরকার বলতে শুধু তিনি নয়, তিনি নির্বাহী বিভাগের প্রধান। তবে সরকার বলতে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, তিনটা বিভাগ নিয়ে গঠিত হয় সরকার। কথা কি বোঝা গেল? হ্যাঁ, তিনটা বিভাগ নিয়ে কি গঠিত হয়? সরকার। তাহলে সরকারের অঙ্গ কয়টা? তিনটা। কি কি? নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। নির্বাহী বিভাগ কত নাম্বার ভাগে আছে? আইন বিভাগ আর বিচার বিভাগ। নির্বাহী বিভাগ আমাদের গঠিত হয় কাদের নিয়ে জানেন? একটু আলোচনা করি, মনে রাখার দরকার নেই, মাথাটা খুলেন একটু। হ্যাঁ, দরকার নেই, আপনি মনে রাখেন না কোনো কিছু। এই তিনটা নিয়ে আমার কি গঠিত হলো বলেন তো? সরকার। সরকার তৈরি করার জন্য আমাদের নির্বাচন লাগে না? এই কথা কন, আবার সিরিয়াস হয়ে গেছে, আমি লিখতে কইছি কিছু, সিরিয়াস হয়ে গেছে, এটাও তো শেখা খাবি। হ্যাঁ, আচ্ছা বলেন তাহলে এই তিনটা নিয়ে কি সরকার? সরকার গঠন করার জন্য লাগে কি? নির্বাচন। পরেরটাই দেখেন, নির্বাচন। সরকার এর পরেই কি? নির্বাচন। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলো। গঠিত হওয়ার পরে এখন সরকারের হিসাব নিকাশ রাখার জন্য একটা লোক লাগবে না? মহা হিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক। আর সরকারের কাজগুলো করার জন্য লাগবে কর্মচারী বা চাকর বাকর, ওই সরকারি কর্ম কমিশন। তাহলে পরের দিন তিনটা এবার হয়েছে আপনার। হ্যাঁ, বলেন সপ্তম ভাগে কি? প্রথমটা কি? প্রথমটা কি লাগবে? নির্বাচন। এরপরে কি লাগবে? এরপরে কি লাগবে? কর্ম কমিশন। আবার বলেন প্রথমটা কি লাগবে? এরপরে কি লাগবে? এরপরে কি লাগবে? কর্ম কমিশন। ক্লিয়ার? এবার এদিকে তাকাবেন না, বলেন চতুর্থ ভাগে কি? চতুর্থ ভাগ। পঞ্চম ভাগে কি? ষষ্ঠ ভাগে কি? সপ্তমে কি হবে? অষ্টমে কি হবে? নবমে কি হবে? এত হয়ে গেছে। এই ছয়টা হয়েছে। হ্যাঁ, উপরের তিনটা আপনি আগেই পারেন, নিচে বাকি থেকে দুইটা, একটা সংশোধনী, একটা বিবিধ। এবার 11টা বলবেন। প্রথম ভাগ কি? দ্বিতীয় ভাগ কি? তৃতীয় ভাগ কি? মৌলিক অধিকার। ক্লিয়ার? এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, সংশোধনী, একাদশ, বিবিধ। এটা হয়ে গেছে 11টা। এটা নিয়ে সারা বছর এত টেনশন করার কি আছে? আমি তো কিছু দেখি না। হ্যাঁ, এখন বিষয়গুলো হচ্ছে আপনার ওই এই অনুচ্ছেদ কোনটা কোনটায় আছে এটা না পড়তে পড়তে আপনার হয়ে যাবে 1 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, সব অনুচ্ছেদ গুলো যখন পড়বেন এগুলো হয়ে যাবে। আচ্ছা, আরেকটু না দেখাইলি না, এটা থেকে আরেকটু দেখাই নেই। এতটুকু তো আমরা বুঝছি, তাই না? এতটুকু বুঝছি কিনা তফসিল পরে আমরা ধরি আরেকটু। হ্যাঁ, আরেকটু ধরি, কয়েকটা বিষয় এখান থেকে আলোচনা করে নেই। লক্ষ্য করেন আমরা তিনটা অনুচ্ছেদ মানে তিনটা ভাগ পড়ছি কিনা, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এই তিনটা ভাগের শেষের যে অনুচ্ছেদ, একটা 64, একটা 93, একটা 117। বুঝি নাই মনে হয়? নির্বাহী বিভাগ শেষ হয়েছে 64, আইন বিভাগ শেষ হয়েছে 93-তে, আর বিচার বিভাগ অনুচ্ছেদ তিনটা বলেন তো কি কি? 64, 93, আবার 64, 93, 117। ক্লিয়ার? এই তিনটা থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন 64 নাম্বার অনুচ্ছেদ, এই 64 নাম্বার অনুচ্ছেদ হচ্ছে অ্যাটর্নি জেনারেল। পরীক্ষা আসে না? কথা কয় না? অ্যাটর্নি জেনারেল। তাহলে বলেন অ্যাটর্নি জেনারেল কত নম্বর অনুচ্ছেদে আছে? 93 নাম্বার যে অনুচ্ছেদটা, এটার নাম, এটাই আছে অধ্যাদেশ। এটা কি আছে বলেন? অধ্যাদেশ সম্পর্কে পরীক্ষা আসে না? হ্যাঁ, অধ্যাদেশ
কি জিনিস বলবো, একটু পরে বলবো। অধ্যাদেশ, হ্যাঁ বলবো। ওকে, এরপরে 117 নাম্বার অনুচ্ছেদ। 117 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রাইমারির জন্য বা 10ম থেকে 20তম গ্রেডের জন্য অ্যাটর্নি জেনারেলটা বেস্ট অপশন আসে। এই বিষয়গুলো একটু হার্ড এরকম করতে করতে এই বিষয়গুলো আসে, তবে ওইটা বিচার আচার না করাই ভালো। আমরা সবগুলোই একটু দেখি। তফসিল কয়টা? 4 + 3 সমান কয়টি? 7টি, সমান 7টি। তফসিল 4 + 3, তফসিল হচ্ছে 7টি। ওকে, 1 নম্বর তফসিল, অন্যান্য বিধান সত্ত্বেও, অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। কার্যকর আইন। 2 নাম্বার, রাষ্ট্রপতির নির্বাচন। না, আজকে তো আমি রাগ করিনি। রাগ করছি? হ্যাঁ, আজকে আমি রাগ করছি একবারও? রাষ্ট্রপতির নির্বাচন। এরপরে 3 নাম্বার, তৃতীয় তফসিল, শপথ ও ঘোষণা। শপথ ও ঘোষণা। কপাল ভালো আপনাদের যে ক্লাসে ঢোকার সাথে সাথে আব্বু ফোন করে বলছে যে এখন একটু ভালো। শপথ ও ঘোষণা। আর 4 নাম্বার হচ্ছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। অস্থায়ী বিধানাবলী। তাহলে 3টা যুক্ত করা হয়েছে কি কি? 5ম, 6ষ্ঠ আর একটা হচ্ছে 7ম। দেখেন তো, মার্চ মাসের 7 মার্চ স্বাধীনতার 7 মার্চের ভাষণ দেওয়া হয়েছে। 7 মার্চের ভাষণ দেওয়া হয়েছে কিনা? ভাষণ। এরপরে দেখেন তো, স্বাধীনতার ঘোষণা 26 তারিখে দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা যে কোনো একজন রহমান দিয়েছেন। ওকে, স্বাধীনতার ঘোষণা। আর একটা হচ্ছে ওই স্বাধীনতার ঘোষণাটাই পত্র আকারে জারি করা হয়। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাপত্র। যদি সংবিধান সংশোধন হয় পরবর্তীতে, এই 3টা তফসিল বাতিল হবে নাকি হবে না? হ্যাঁ, এই জন্য এই 3টা আমি আলাদা লিখেছি। কথা বুঝছেন? এই 3টা বাতিল হতে পারে, আমি জানি। আমি বলতে পারি না, হতে পারে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা এখন পর্যন্ত আছে কিন্তু। ওকে, এরপরে দ্বিতীয় যে তফসিল, এটাও বাতিল করা হয়েছে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখবেন, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাতিল। দ্বাদশ 18 বছর বয়সে সবার কথায় ভোট দিতে হয়। কোনটা? হ্যাঁ, এটা বাতিল হয়ে গেছে। 7টাই হবে। 2 নাম্বার এখানে বাতিল হয়েছে, 3 নাম্বার তো আর 2 নাম্বার আইনে দিতে পারবে না। আরেকটু কথা বাকি আছে আমার। এখন এইখানে আরেকটা বিষয়, এই যে 3টা সংশোধনী, এই 3টা তফসিল আছে না? এই ক্লাস শেষ হয় নাই। এই যে 3টা তফসিল আছে না, আমি বলছি তফসিলগুলো কোনো না কোনো অনুচ্ছেদের তালিকা, বলছি না? এই 3টা তফসিলই একটা অনুচ্ছেদে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে 150-এর 2 নাম্বার অনুচ্ছেদ। কত নাম্বার অনুচ্ছেদ? 150-এর 2 নাম্বার অনুচ্ছেদ। 150-এর 2 নাম্বার অনুচ্ছেদে এই 3টা কথা বলা আছে।